সাব্বির হতভম্ব। তার বন্ধুর এই আচরণ তাকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে দিয়েছে। এমন সুন্দর একটা মেয়ে তাদের জন্য কফি নিয়ে আসলো, আর তার নিরামিষ বন্ধু মগটা ফ্লোরে ছুঁড়ে মারলো, তাও আবার মেয়েটার হাতের উপর। সাব্বির মনে মনে ভাবলো মেয়েটাকে সে আগেও কোথাও যেন দেখেছে, তবে পুরো খেয়াল আসলো না তার। হয়তো দেখেছে কোথাও একটা। আজকাল তো আর সব মেয়েকেই পরিচিত লাগে, সবার উপরেই যেন তার এক্সকে দেখতে পায় সে। আহা, তার রোজ। তবে পরক্ষণেই মেহেরিসের আর্তনাদে সাব্বিরের হুঁশ ফিরল। মেয়েটা ব্যথায় হাতটা চেপে ধরে এখনো নিশ্চল দাঁড়িয়ে আছে, চোখ দুটি বন্ধ। এত গরম কফি হাতের উপরে পড়লে কেমন লাগে সেটা বোধহয় সাব্বির কিছুটা আঁচ করতে পারল। রান্নার সময় মাঝে মাঝে তেলের ছিটা এসে পড়ে তার হাতে। বেচারার প্রাণ যায় যায় অবস্থা হয়ে যায় তখন। সেখানে আস্ত এক কাপ কফি হাতের উপর গিয়ে পড়েছে। মেহেরিসের মুখ দিয়ে বেরিয়ে আসা ক্ষীণ আর্তনাদ মুহূর্তেই ক্যাফের নিস্তব্ধতা ভেঙে দিল। ও মাই গড, তোমার হাতের অবস্থা তো বেশ খারাপ। মুহূর্ত মাত্র দেরি না করেই সাব্বির ছুটতে গেল ক্যাফের ভেতরে। দ্রুত ঠান্ডা আইস নিয়ে ফিরে এলো, যত্ন করে মেহেরিসের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও, হাতটায় ধরো, বরফ লাগালে ব্যথাটা একটু কমবে। সাব্বিরের কণ্ঠে অপরাধবোধ। তার বন্ধু কাজটা একদম ঠিক করেনি। কার রাগ কার ওপর এসে ছাড়লো। এখানে মেয়েটার কি দোষ? কি সুন্দর ফুলের মতো একটি মেয়ে। এই মেয়েকে তো সে টোকাও দিতে দুবার ভাববে। শালা সাইকো একটা। আমি সত্যি দুঃখিত। আমার বন্ধুটা একটু মাথা ঠিক ছিল না ওর আর কি। এটা ইন্টেনশনালি করেনি, রাগের বশে করে ফেলেছে। ওর তরফ থেকে আমি ক্ষমা চাচ্ছি, প্লিজ মাফ করে দিও। কিন্তু মেহেরিস কোনো উত্তর দিল না। তার মনে এখনো পূর্বের আচরণের ঝড় বয়ে চলেছে। শরীর অবশ লাগছে, হাতটা যেন একেবারেই অসাড় হয়ে পড়েছে। এরই মধ্যে ক্যাফের ভেতর থেকে ম্যানেজার ও কয়েকজন ওয়েটার ছুটতে এলো। তাদের সঙ্গে একজন ভারতীয় মেয়েও ছিল, নাম মুস্কান। এখানে আসার পর মেহেরিসের সাথে টুকটাক আলাপ হয়েছিল তার। মেয়েটি দ্রুত মেহেরিসের পাশে এসে দাঁড়ালো, চিন্তিত দৃষ্টিতে হাতের দিকে তাকিয়ে বলল, চলো আমার সাথে এসো, তোমার ট্রিটমেন্ট প্রয়োজন। বেশ ধীর হাতেই মেয়েটি মেহেরিসকে ধরে ধীরে ধীরে সেখান থেকে সরিয়ে দিল। চারপাশে কৌতূহল চোখগুলোর মাঝেই মেহেরিস ধীরে ধীরে হারিয়ে গেল। কিন্তু তার বুকের ভেতর জমে থাকা অস্থিরতাটা একটুও কমল না। এই লোক এতটা রূঢ় হতে পারে, এই কথাটা তার মাথার মধ্যে বারবার প্রতিধ্বনি হয়ে বাজছে। পরন্তু বিকেল, সূর্য ধীরে ধীরে পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে। নীলচে আকাশে প্রথমে ছড়িয়ে পড়ে কমলা আভায়, তারপর তার রক্তিম বর্ণ ধারণ করে সবশেষে গোলাপি আর বেগুনি রঙের মেঘ রূপ নেয়, যা দেখে মনে হয় প্রকৃতির ক্যানভাসে কোনো এক শিল্পীর অবচেতন আঁচড়। ডাউন টাউনের উঁচু ভবনগুলোর জানালায় তখন সূর্যের শেষ আলো পড়ে এক ঝলমলে প্রতিচ্ছবি তৈরি হয়েছে, যেন স্বচ্ছ কাচের শহরটিতে সোনার আভা মিশে গেছে। মেহেরিস তার অ্যাপার্টমেন্টের সেই খোলা ছাদের ব্যালকনিতে বসে আছে। এক পলক হাতের দিকে তাকিয়ে রইল মেহেরিস। কফির গরম পানিতে পোড়া জায়গাটা লালচে হয়ে উঠেছে, ত্বকের উপর স্পষ্ট ছাপ রেখে গেছে আগুনের মতো তীব্রতা। ব্যথাটা কিছুটা কমেছে, তবে সামান্য স্পর্শেই যেন তা আবার জ্বলে ওঠে। মনের ভেতর জমে থাকা একরাশ অভিমান তার চোখে মুখে ছায়া ফেলেছে। লোকটা এমনটা করলো কেন? কি দোষ ছিল তার? ঠিক তখনই হঠাৎ করেই হাতে থাকা ফোনটা কেঁপে উঠল। ক্রিং ক্রিং শব্দে নীরবতা ভেঙে দিল রিংটং। ধ্যান ভাঙল মেহেরিসের। দ্রুত তাকিয়ে দেখলো স্ক্রিনের আলোয় ঝলমল করছে একটি নাম, আদ্রাজ। পাশে ছোট্ট একটা লাল রঙের ইমোজি। এই এক মুহূর্তে বদলে গেল তার মুখের অভিব্যক্তি। বিষণ্ণতার মেঘ সরিয়ে উজ্জ্বল হাসির আভা ফুটে উঠল মেয়েটির চোখে মুখে। ঠিক কয়েক মিনিট আগেই তো মায়ের সঙ্গে কথা হয়েছিল তার। বড় আপু প্রেগনেন্ট, 7 মাস চলছে। গতকাল আল্ট্রাসাউন্ড করানো হয়েছে, ডাক্তার জানিয়েছে ছেলে হবে। এই খবর শোনার পর থেকেই আনন্দে ভাসছিল মেহেরিস। কতদিন ধরে সে প্রার্থনা করেছে যেন তার আপুর একটি ছেলে হয়। তার আপুর বেবি হওয়ার খবর পাওয়ার পর থেকে মজা করে বলতো তার আপুর ছেলে হলে সেই ছেলের সঙ্গে সে তার মেয়েকে বিয়ে দেবে। আদ্রাজের
নাম দেখে মুহূর্তেই এক মুহূর্ত উচ্ছ্বাস ছড়িয়ে পড়ল মেয়েটির অন্তরে। যেন ব্যথা, অভিমান, ক্লান্তি সব উধাও হয়ে গেছে মেয়েটার। সময় নষ্ট না করে তড়িঘড়ি ফোনটা কানে চেপে ধরল সে। হৃদয়ের গতি তখন বেখেয়ালি সুরে বেঁচে চলেছে, যেন অপর প্রান্ত থেকে কোনো এক প্রিয় সুর ভেসে আসবে এক্ষুনি। মেরিস কিছুক্ষণ নিথর হয়ে বসে রইল, একটাও শব্দ উচ্চারণ করলো না, যেন মুহূর্তের জন্য তার মুখের ভাষাই হারিয়ে গেছে। এই নামটির অনেক আগেই সংরক্ষণ করে রেখেছিল মেহেরিস তার বান্ধবীর কাছ থেকে, কিন্তু কখনো এই নাম্বারে থেকে কোনো কল আসেনি। আকস্মিক কলে মেহেরিসের আত্মা যেন শুকিয়ে এলো। হৃদয়ের গভীরে এক অজানা উত্তেজনা, এক অব্যক্ত শিহরণ খেলে গেল। ধীরে ধীরে ফোনটি কানে চেপে ধরতেই ভেসে এলো সেই বহু প্রতীক্ষিত, চেনা অথচ দীর্ঘদিনের অজানা কণ্ঠস্বর। হ্যালো। মেহেরিস নিঃশব্দ, কথাগুলো তার কণ্ঠে এসে আটকে গেল। বেরোনোর কোনো পথ পেল না। অপর প্রান্ত থেকে আবারও ভেসে এলো একই গলা, তবে এবার যেন কিছুটা উদ্বেগ মেশানো স্বর। মেহরিশ, শুনতে পাচ্ছ? প্রচণ্ড চেষ্টায় নিজেকে সামনে নিয়ে একরকম ফিসফিস করেই বলল, জি জি বলুন। কেমন আছো? তোমার তো কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছিল না, 2 দিন ধরে অনলাইনেও দেখছি না। ঠিক আছো তো? ঠিক আছো তো? মেহেরিস হালকা শ্বাস নিল। কি বলবে সে? তার নিজের ভেতরে টালমাটাল অবস্থার কথা, নাকি সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা? নিজেকে স্বাভাবিক রাখার ব্যর্থ প্রচেষ্টায় শুধু বলল, জি আমি ঠিক আছি, আপনি কেমন আছেন? ওপাশ থেকে মৃদু হাসির একটা সুর ভেসে এলো। দীর্ঘদিনের অপেক্ষার পর কোনো তৃপ্তির নিঃশ্বাস ফেলে আতরাজ বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। এতদিন একটু ব্যস্ত ছিলাম নানা কিছু নিয়ে, তবে কিছুদিনের জন্য সব কিছু থেকে ছুটি নিয়েছি। মেহেরিস কিছু বলল না, শুধু ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসা সেই মসৃণ কণ্ঠস্বর শুনেই যেন তার সমস্ত মনোযোগ আটকে গেল। সময় যেন থমকে দাঁড়ালো এই কথোপকথনের মাঝেই। কি হলো মেহরিশ, তুমি কি ব্যস্ত? তাহলে পরে ফোন দিচ্ছি। ওপাশ থেকে আতরাজের কণ্ঠ ভেসে এলো, স্বভাবসুলভ, নরম অথচ ধীর সুরে। তবে কণ্ঠে ছিল একটুখানি সংশয়, একটুখানি অপেক্ষা। মেহেরিসের যেন মুহূর্তের জন্য জ্ঞান হারিয়ে যাচ্ছিল। সে কি সত্যিই কথা বলছে আতরাজের সঙ্গে? এতদিনের শূন্যতা, সেই না বলা অনুভূতির ভার সব মিলিয়ে যেন মস্তিষ্কের গতি কিছুটা স্লথ হয়ে এসেছে মেয়েটার। কিন্তু আতরাজের কণ্ঠে স্পষ্ট উদ্বেগ শুনেই সে দ্রুত নিজেকে সংযত করলো, তড়িঘড়ি করে বলল, না না আদ্রেস ভাই, আমি ব্যস্ত নই, আপনি বলুন, শুনছি আমি। ওপাশ থেকে এক মুহূর্ত নীরবতা, অতঃপর ভেসে এলো, তোমাদের শহরে আসছি আমি খুব শীঘ্রই। এই সামান্য বাক্যটি যেন এক মুহূর্তে পাল্টে দিল মেহরিসের জগৎ। বিস্ময়ের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো তার। ঠিক শুনছে তো? আদ্রাজ কি সত্যি আসছে, নাকি সে এইমাত্র ভুল শুনেছে? নিজের মনে একবার নিশ্চিন্ত হয়ে চাইল মেয়েটি, অতঃপর গলায় একরাশ অবিশ্বাস্য মিশিয়ে বলল, আপনি কি সত্যিই বলছেন আদ্রেস ভাই, আপনি এখানে আসবেন? নেক্সট উইকে আসছি, আমার কাজিনের বিয়ে। হয়তো তুমি জানো না, তবে আমরা আগে ওইখানেই থাকতাম। আমার মা কিন্তু ওই শহরের স্থানীয় বাসিন্দা। আদ্রাজের কথাগুলো শুনতে শুনতে মেরিস কেমন যেন আনমনা হয়ে গেল। তার মা এই শহরের, এর মাঝেই আদ্রাজ পুনরায় বলতে লাগলো, বাবার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। দাদা দাদু মারা যাওয়ার পর বাবা মাকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। এরপর বাংলাদেশেই স্থায়ী হয়ে যাই আমরা। আমি কলেজে ভর্তি হয়েছি। আদ্রাজ বলে যাচ্ছিল আর মেহেরিস মনোযোগ দিয়ে শুনছিল। বুকের ভিতর যেন অদ্ভুত এক অনুভূতি খেলা করছিল। সেটা কি কৌতূহল, উত্তেজনা, নাকি অন্য কিছু? সে নিজেও জানে না, কিন্তু এতটুকু বুঝতে পারছে আদ্রাজের আগমন মানেই তার জীবনের সাথে জড়িত এক বিশেষ কিছু। শেরিস, কার সঙ্গে কথা বলছিস এভাবে? বাপ্পা, মুখে এমন আনন্দের ঝলক কেন? আচমকা আশফিয়ার কণ্ঠ শুনে মেরিস চমকে উঠল, যেন কোনো নিষিদ্ধ রাজ্য থেকে বাস্তবে ফিরে এসেছে। ঠিক সেই মুহূর্তেই
ফোনের ওপাশ থেকে ভেসে এলো টুটটুট শব্দ। আজরাজ কল কেটে দিয়েছে। মেহেরিশ দ্রুত ফোনটা নামিয়ে নিয়ে নিজের গায়ের জর্জেট ওড়না দিয়ে পোড়া হাতটা ঢেকে ফেলল, যাতে আসফিয়ার দৃষ্টি না পড়ে সেখানটায়। অপর হাতে ফোনটা শক্ত করে ধরে কিছুটা হতভম্ব কণ্ঠে বলল, তুই হঠাৎ এখানে কখন এলি? আসফিয়া ভুরু কুঁচকে তাকালো, মুখে একরাশ কৌতূহল নিয়ে বলল, এই তো মাত্র এলাম, কিন্তু তুই তো ফোন আলাপে এতটাই মগ্ন ছিলি যে আমার খেয়ালই করিসনি। কার সঙ্গে কথা বলছিলি শুনি? মেহেরিশের গাল লজ্জায় লাল হয়ে উঠল, চোখে মুখে এক অদ্ভুত প্রফুল্লতা খেলা করছে। আনন্দে তার হৃদয় নেচে উঠছে। গলার স্বর খানিকটা মৃদু করে বলল, আদ্রেস ভাই ফোন দিয়েছিল। জানিস, আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। এই জন্যই বলি, আমাদের শেহেরি সাপা দেখি একেবারে লজ্জাবতী গাছের মতো নুইয়ে পড়েছে কেন? মানুষটা নিশ্চয়ই বিশেষ কেউ হবে। মেহেরিশ এতক্ষণে খেয়াল করলো আসফিয়ার অবস্থা। মেয়েটার হঠাৎ এভাবে ভূতের মতো হাজির হতে দেখে কিঞ্চিত ভরকে গেল। অতঃপর অকপটে বলে উঠল, এই কি আসফিয়া, তোর মুখের অবস্থা এমন কেন? মাস্ক পরে বসে আছিস, তার উপর আবার ঘোমটাও দিয়ে রেখেছিস। আর রুমের ভিতর এত বড় কালো গ্লাস কেন লাগিয়ে রেখেছিস চোখে? আসফিয়া থতমত খেলো, কোনো রকম আমতামতা করে বলল, বাদ দে, তোর সাথে জরুরি কথা আছে, তাই এসেছি। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, বুঝেছিস? রুমে চল। মেহেরিশ কিছু না বলে মাথা নাড়ল। আসফিয়ার ইচ্ছার বিরুদ্ধে কিছু বলার উপায় নেই, এটা কি ভালোই জানে। রুমে গিয়ে বসতে না বসতেই আসফিয়া এক নিঃশ্বাসে বলে উঠল, শোন, আগামীকাল আম্মু আপুর অ্যানিভার্সারি। এবার আমরা একটা ছোট সারপ্রাইজ দেবো ভাবছি। পাপা কাল রাতে বাসায় আসবে, তার আগেই সবকিছু গুছিয়ে ফেলবো। তোকে থাকতে হবে আমার সঙ্গে, বুঝেছিস? সকাল সকাল চলে আসবে। একটু থেমে দম নিল সে, তারপর আবার বলে উঠল, প্রহর ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, ভাইয়া পুরো আয়োজনের দায়িত্ব নিয়েছে। তাহলে তো খুব মজা হবে আসফিয়া, আমি সত্যিই এক্সাইটেড। আমিও, জানিস, তোর সঙ্গে এখন শপিংয়ে যাব। মামি বাবার জন্য কিছু কেনাকাটা করতে হবে। তুই রেডি হয়ে নিচে আয়। সিঁড়ি বেয়ে সাবধানে নিচে নামছিল আসফিয়া। আসার সময় এভাবে আসার একমাত্র কারণ ছিল মূলত তন্ময় যেন তাকে দেখে চিনতে না পারে, আর রিস্ক নিতে চায় না আসফিয়া। সেই কারণেই এভাবে ভূতের মতো আসা তার। মেহরিশকে নিজের সাথে যেতে বলেছিল শপিংয়ে, তবে মেহরিশ যায়নি। মেয়েলি সমস্যার কারণে না করে দিয়েছে মেহরিশ। আসফিয়াও আর ঘাটায়নি তাকে, এসব মেয়েরাই বুঝবে। আর ফার্স্ট ডে এর তো কথাই নেই। তাই আসফিয়া তখন প্রহরকে ফোন দিয়েছিল। প্রহর বলেছে সে আসছে। আসফিয়া যেন মার বাড়িতে নিচে নামে, তাই আসফিয়া আর দেরি করেনি, তৎক্ষণাৎ সেখান থেকে বের হয়ে গেছে। আসার সময় কড়া গলায় বলে এসেছে কালকে যেন সকাল সকালই বাড়িতে তাকে দেখতে পায় মেয়েটাকে। মেহেরিশও কথাই দিয়েছে। সেই কথার ভিত্তিতে আসফিয়া চলে যাচ্ছিল, তবে বাইরে বের হয়ে বুঝলো তার মাথায় ওড়না নেই, আর না তো মুখে মাস্ক। ওগুলো মেহেরিশের রুমে ফেলে এসেছে। তাই আপাতত নিচে নামার জন্য বেছে নিল সিঁড়ি। লিফটের পরিবর্তে সিঁড়ি দিয়ে নামতে থাকলো সে। সিঁড়িগুলো অন্ধকার, পরিত্যক্ত বলা চলে। সচরাচর সিঁড়ি ব্যবহার করে না কেউ এখানে, তাই এদিকটায় আলো কম, একটু অন্ধকার। আসফিয়া হেলতে দুলতে মনের আনন্দে নিচে নামছিলই, আচানক সিঁড়ির মোড় ঘুরে আকস্মিক কারো বুকের সাথে বাড়ি খেল মেয়েটা। লম্বা আকৃতির মানবের শক্ত পোক্ত বুকে আঘাত পেল ব্যথায়। মাথায় ব্যথায় মৃদু শব্দ করে উঠল। কিছু বলতে যাবে তার আগে আকস্মিক তাকে থামিয়ে দিয়ে ভেসে আসলো এক পুরুষালী পরিচিত কণ্ঠস্বর। আরে আসফিয়া, তুমি আবার এখানে? তন্ময় ভুরু কুচকে জিজ্ঞাসা করলো। আসফিয়া থতমত খেল, চোর ধরা পড়ে যাওয়ার মতো করে মুখটা করে ফেললো। সেখানে বা যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। এই যে আসফিয়া আসার সময় কত লুকিয়ে চড়িয়ে নিজেকে আড়াল করে আসলো, যাওয়ার সময় এই লোকের ভয়ে বেচারি লিফট ছেড়ে সিঁড়ি দিয়ে নিচে নামলো, আর এখানেই কি আবার দেখা হতে হলো তাদের? কেন এই অ্যাপার্টমেন্টে কি এই লোক ছাড়া আর কোনো মানুষ থাকে না? তাদের সাথে তো দেখা হয় না, তাহলে বারবার এই ব্যাটার সঙ্গেই কেন দেখা হতে হবে? ডোন্ট সে।
এবারও ভুল করে চলে আসছো। তন্ময়ের ব্যঙ্গাত্মক কথায় আশফিয়া ভরকালো। কোনো রকম মুখে মেগি হাসি ফুটিয়ে আমতা আমতা করে বলল, আরে তন্ময় ভাই যে, আপনাকেই তো খুঁজতে এসেছিলাম। কোথায় ছিলেন আপনি? খুঁজে পেলাম না তো বাড়িতে। আমাকে খুঁজতে এসেছো? কেন, দরকার ছিল? দরকার মানে? আলবাত দরকার। আসলে কি বলেন তো, ভাইকে অনেকদিন যাবত দেখছি না, বাসায়ও যায় না। ওদিকে ওডি তো তার মালিকের জন্য কেঁদে কেটে একাকার হয়ে আছে, বারবার বলছে ভাইয়ের কথা। এগুলো কি সহ্য করা যায় বলেন? তাই তো আপনার কাছে আসলাম ভাইয়ের খোঁজ খবর নিতে। তন্ময় হচকচালো। এই মেয়ে কি বলছে? সামান্য একটা বিড়াল, সে কি করে কান্না করবে? আবার তার মালিকের কথা জিজ্ঞেস করবে? বিড়াল কি কথা বলতে পারে? আচ্ছা তন্ময় ভাই, আমি এখন যাই। আপনি আপনার বন্ধুকে বলে দিয়েন ওডি কিন্তু রাগ করে আছে তার মালিকের উপর, কেমন? বলেই তড়িঘড়ি করে সেখান থেকে কেটে পড়লো আশফিয়া বড় বড় পা ফেলে। তন্ময় বিস্মিত নজরে চেয়ে রইল আশফিয়ার চলে যাওয়ার দিকে। মনে মনে বিড়বিড়ি আওড়ালো। যেমন ভাই তেমন বোন, দুটোই পাগল, স্টুপিড। মূলত তন্ময় মাঝে মাঝেই ওঠার সময় সিঁড়ি দিয়ে ওঠে। এটা এক ধরনের ব্যায়ামের কাজ করে। শরীর সুস্থ ও অ্যাক্টিভ থাকে। নামার সময় লিফটে করেই নামে। ওঠার সময়টা বেশি কার্যকরী। তবে এই মেয়ে কেন লিফট ছেড়ে অন্ধকারে সিঁড়ি বেছে নিল জানে না তন্ময়। যেখানে মেয়েরা হয় ভীতু স্বভাবের, যেখানে এই মেয়ের কলিজা কি বাবা। আফটার অল দেখতে হবে তো মনটা কার। ঘড়ির কাঁটায় টিকটিক শব্দ জানান দিচ্ছিল বিকেল 5টা। বাড়িতে এক অদ্ভুত ব্যস্ততা। সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত, সাজসজ্জা নিয়ে ব্যস্ত। কিন্তু বাড়িতে নেই রাবিয়া বেগম। সকালে বেরিয়ে গেছেন কোনো জরুরি প্রয়োজনে। বাড়িতে আছে আশফিয়া, প্রহর, সঙ্গে ছোট বোন পিয়াসাও। প্রহরের 2 ঘনিষ্ঠ বন্ধু। সকাল থেকেই মেহেরিস এই বাড়িতে। আশফিয়া গাড়ি পাঠিয়ে তাকে আনিয়েছিল। প্রহর আর তার বন্ধুরা মিলে পুরো বাড়িটাকে সাজিয়ে তুলেছে অপূর্ব এক সাজে। নিচে বড় কাচের টেবিলের উপর ছড়ানো ফুলের পাপড়ি। তার মাঝখানে লাল সাদা সংমিশ্রণে একখানা সুন্দর কেক। কেকের উপর মোটা অক্ষরে খোদাই করা হ্যাপি অ্যানিভার্সারি পাপা অ্যান্ড মাম্মি। গতকালই আশফিয়া তার আর মেহেরিসের জন্য কিনে এনেছিল একই ডিজাইনের 2টি লং গাউন। যদিও রঙের ভিন্নতা রেখেছিল। আশফিয়ার পোশাক ছিল গাঢ় পেঁয়াজ কালারের আর মেহেরিসের নেভি ব্লু। জর্জেটের সেই নরম আরামদায়ক গাউনটি পরে নিচে নামলো মেহেরিস। আশফিয়াও তাকে বাধ্য করেছিল এটি পরতে। আর তাছাড়া বাড়িতে তো বাইরের কেউ নেই, শুধু প্রহরের 2 জন বন্ধু আছে, তাতে কি। তবে মেহেরিসকে ভালোভাবে জানে বলেই আশফিয়া তার জন্য ব্লু রঙের একটা লম্বা ওড়না কিনে এনেছিল সাথে করে। মেয়েটা সবসময় ওড়না ব্যবহার করে। ওড়নার দৈর্ঘ্য একটু বেশি রেখে এনেছে যাতে সহজে মাথা ঢেকে ফেলা যায়। আর মেহেরিসও তাই করেছে। মাথার উপর ওড়নাটি এমনভাবে জড়িয়ে নিয়েছে যেন সদ্য বউ সজ্জিত এক নববধূ। গোসল সেরে আসার দরুন তার ভেজা চুলের অগ্রভাগ থেকে টুপ টুপ করে পানির ফোঁটা পড়ছে। কোমর ছুঁই ছুঁই লম্বা কালো চুল এলিয়ে পড়েছে পিঠ জুড়ে। এক ফালি স্নো আর হালকা গোলাপি লিপস্টিকের ছোঁয়ায় তার মুখাবয়বে এনেছে অনন্য মাধুর্য। নতুন রূপে আবির্ভূত হয়ে ধীরে ধীরে নিচে নামলো মেহেরিস। নিচের সব কিছু আগেই একবার ঘুরে দেখে নিয়েছে আশফিয়া। কিন্তু মেহেরিসকে এই রূপে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল প্রহর। যেন শ্বাস বন্ধ হয়ে আসছে তার। এতটা নির্মল সৌন্দর্য, এতটা পূর্ণতা, মেয়েটা কি সত্যি এত নিখুঁত হতে পারে? প্রহরের মনে হলো, ইস, যদি মেয়েটার মধ্যে একটু খুঁত থাকতো তবে হয়তো সহজেই সেই খুঁত দেখিয়ে মেয়েটাকে আপন করে নিতে পারত। তার 2 বন্ধু মেহেরিসের দিকে তাকিয়ে আছে হতবাক হয়ে। মেহেরিস কিছুটা অস্বস্তি বোধ করলো। টের পেল প্রহরের দৃষ্টি তার প্রতি নিবদ্ধ। নীরবে ওড়নাটা আরেকটু ভালোভাবে শরীরে জড়িয়ে নিল সে। ভাগ্যিস পোশাকের হাতাগুলো লম্বা ছিল, নয়তো হাতের পোড়া দাগগুলো হয়তো চোখে পড়ে যেত সবার। বাড়ি জুড়ে হই হুল্লোড়, ব্যস্ততার রং লেগেছে প্রতিটি কোণায়। আজকের এই বিশেষ আয়োজনের জন্যই সকাল থেকে আশফিয়া আর প্রহর পরিকল্পনা
করেছিল কিভাবে তার মাকে কিছু সময়ের জন্য দূরে রাখা যায়। তাই এক প্রকার কৌশলে রাবেয়া বেগমকে পাঠিয়ে দেওয়া হয়েছিল প্রহরের বাড়িতে। কিন্তু এখন সব এলোমেলো হয়ে যাচ্ছে। প্রহরের মা কিছুক্ষণ আগে ফোন করে জানালেন রাবেয়া বেগম বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অন্যদিকে তার বাবার ফ্লাইটও ল্যান্ড করে ফেলেছে। কখন এসে হাজির হন তার ঠিক নেই। এদিকে মেহের এসে পড়েছে এক মহা ফ্যাসাদে, যার একমাত্র কারণ হলো অডি। কালো কুচকুচে বিড়ালটা যেন আজ তার পিছুই ছাড়ছে না। যেদিকে যাচ্ছে সেখানেই তার ছায়াসঙ্গী হয়ে হাজির হচ্ছে অডি। আর চোখ দুটি গভীর রহস্যময় তীব্র গ্রিন কালার চোখ যেন ভেদ করে দেবে মেহেরিশকে। সেই দৃষ্টিতে কেমন যেন শিরশির করে মেয়েটির গা, অথচ বিড়ালটা নির্বিকার নির্লজ্জের মতো তাকিয়ে আছে, একটুও দৃষ্টি সরাচ্ছে না। নির্লজ্জ বিড়াল। মেহেরিশ খানিকটা অস্বস্তি নিয়ে সরে দাঁড়ায়, কিন্তু অসাবধানতাবশত পেছনে গিয়ে সজোরে ধাক্কা খায় প্রহরের সঙ্গে। মুহূর্তের মধ্যেই মাথা থেকে ওড়নাটা খসে পড়ে যায় তার। আকস্মিক এই ঘটনার ধাক্কায় দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকে হতবাক হয়ে। ঠিক তখনই বাড়ির দরজার সামনে কালো বুটের ভারী পদশব্দ শুনতে পায় তারা। একটি দীর্ঘদেহী সুঠামদেহী পুরুষ ধীর পায়ে প্রবেশ করলো বাড়ির ভেতর। শরীরে কালো হুডি, কালো জিন্স। এই সময়ে যার উপস্থিতি মুহূর্তের মধ্যেই সমস্ত পরিবেশ ভারী করে তুলল। সাথে সাথে অরি দৌড়ে গিয়ে মিউ মিউ করতে করতে সেই ব্যক্তির সামনে হাজির। ছোট্ট বিড়ালটি তার কালো বুটের উপর জিভ বুলিয়ে দিচ্ছে বারবার, যেন তার সবচেয়ে পরিচিত কেউ এসেছে। কিন্তু সেই ব্যক্তির পূর্ণ দৃষ্টি পায়ের নিচে ঘুরঘুর করা অডি নয়, বরং মেহেরিশ আর প্রহরের দিকে নিবদ্ধ। ওরা তখনও ধাক্কা লাগার পরও কিছুটা ঘনিষ্ঠ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মেহেরিশ দ্রুত নিজেকে সংযত করলো, ওড়নাটা টেনে নিয়ে আগের মতো মাথায় জড়িয়ে নিল তৎক্ষণাৎ। কিন্তু মেয়েটার বিস্মিত দৃষ্টি তখনও স্থির সেই আগন্তুকের উপর। মনে মনে একটা কথাই বিড়বিড় করে আওড়ালো, এই লোক এ বাড়িতে কেন? শেষমেশ আমার পিছু পিছু চলে আসছে না তো আবার? কিন্তু আসফিয়া কিংবা অন্য কেউ কিছু বলছে না কেন? মাথার ভেতর এক ঝাঁক প্রশ্ন ছটফট করছে মেহেরিশের। এদিকে আসফিয়া হতবাক, যেন মাথায় বাজ পড়ে গেছে তার। তার ভাই এখানে, তার ভাই এখানে। আসফিয়া বিস্ময়ে এতই চমকে গেছে যে কিছুক্ষণের জন্য মেয়েটার শূন্য মস্তিষ্কে পূর্ণ হয়ে আছে, যেন পূর্বের এই বাড়িতে প্রবেশ করা ঘোর অন্যায়। পুনরায় নিজের অযাচিত মনকে প্রশ্ন করলো, আচ্ছা সে কি ভুল করলো মেহেরিশকে এই বাড়িতে এনে? ভয়ে দু কদম পেছনে সরে গেল আসফিয়া। তবে পূর্বর চোখে ছিল শুধুই নিঃশব্দ বিদ্যুৎ। অডের বিরক্তিকর আওয়াজ পূর্বের দৃষ্টি ভাঙার সংকেত দিল। অতঃপর নিঃশব্দে এক হাতে বিড়ালটাকে তুলে নিল। তারপর ভারী পদক্ষেপ সোজা উপরে চলে গেল সে। প্রহর আর আসফিয়া চোখে চোখ একবার তাকালো, যেন দুজনের মধ্যে নীরব কোনো বোঝাপড়া হলো মুহূর্তে। কোনো কথা না বলে আসফিয়া দ্রুত মেহেরিশের কাছে গিয়ে তার হাত শক্ত করে চেপে ধরল। তারপর একটানে টেনে নিয়ে চলল উপরের দিকে, নিজের রুমের উদ্দেশ্যে। মেহেরিশ কিছু বুঝে ওঠার আগেই আসফিয়া সিঁড়ি বেয়ে উঠে গেল উপরে। মূলত আসফিয়ার একটাই উদ্দেশ্য, যতক্ষণ না তার ভাই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ মেহেরিশকে লুকিয়ে রাখা। যদি যাওয়ার আগে তার ভাই আবার মেহেরিশকে দেখে ফেলে, যদি তখন রেগে গিয়ে কোনো ক্ষতি করে ফেলে, এই ভয়েই এক মুহূর্ত দেরি না করে সে মেহেরিশকে নিয়ে উপরে চলে গেল। এদিকে মেহেরিশ একের পর এক প্রশ্ন করে চলেছে আসফিয়াকে। উনি উনি এখানে কিভাবে? তুই কি ওনাকে ইনভাইট করেছিস? কলেজের সামান্য এক পরিচিত পাতানো ভাইকে কি কেউ বাড়িতে ইনভাইট করে আনতে যায়? আসফিয়া নির্বিকার, একবারও উত্তর দিল না মেহেরিশকে করা প্রশ্নের। সে কি বলবে, কি ভাবে বলবে, আর কতদিন লুকিয়ে রাখবে এই সত্য? একদিন না একদিন সামনে আসবে। এই সত্য কি কখনো আড়াল করা রাখা যায়? আজ না হয় লুকিয়ে রাখলো, কিন্তু কাল পরশু আর কতদিন? কিন্তু উপরে উঠতেই বাঁধল সবচেয়ে বড় বিপত্তি। আসফিয়া থমকে গেল।
আর তার পেছনে দাঁড়িয়ে থাকা মেহরিশ যেন এক মুহূর্তে জমে গেল বরফের মতো। আসফিয়ার রুমের দরজার সামনে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে পূর্ব, বুকের কাছে দু হাত আড়াআড়ি করে ভাঁজ করা, মুখে নির্বিকার অভিব্যক্তি, কোনো বিস্ময় নেই, কোনো বিরক্তিও নেই, এক অদ্ভুত নিস্তব্ধ প্রতীক্ষা, যেন জানতো ওরা ঠিক এই পথেই আসবে। এই মুহূর্তেই আসফিয়ার গলা শুকিয়ে গেল। সে ভেবেছিল মেরিশকে লুকিয়ে রাখতে পারবে অন্তত কিছুক্ষণের জন্য হলেও, কিন্তু এখন এক মুহূর্ত নিজেকে সামনে নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভাইয়া, তুমি বাড়িতে হঠাৎ ওদিকে নিতে এসেছো বুঝি? তবে পূর্বের দৃষ্টি আসফিয়ার উপর নেই, বরং তার পেছনে দাঁড়িয়ে থাকা মেহরিশের দিকে। স্থির হয়ে আছে, নেভি ব্লু রঙা ওড়নার আড়ালে যে অপরূপ মুখ লুকানো, সেটাই যেন গভীর চোখে দেখছে পূর্ব। একবার মাত্র চোখ সরিয়ে আসফিয়ার দিকে তাকালো, তারপর তার দৃষ্টি আবার মেহরিশের উপর স্থির হয়ে রইল। পরপর ভেসে এলো গম্ভীর সেই চিরচিত্ত পুরুষালী কণ্ঠস্বর, নিচে যা। শপাত করে কথাটা ছুড়ে দিল পূর্ব। আসফিয়া বুঝতে পারল না কথাটা কাকে উদ্দেশ্য করে বলেছে তার ভাই। পুরোপুরি নিশ্চিন্ত হয়ে স্থির হয়ে রইল একইভাবে। নিচে যেতে বলেছি তোকে, গো ফাস্ট। এবার আর দাঁড়িয়ে থাকা সাহস পেল না আসফিয়া। পেছনে দাঁড়িয়ে থাকা মেহরিশ বা হাতটি আরো শক্ত করে ধরে দ্রুত ঘুরে নিচে যাওয়ার জন্য, কিন্তু ঠিক তখনই পেছন থেকে ছিন্ন হলো পূর্বের কঠোর স্বর, তোকে যেতে বলেছি আসফিয়া, শুধু তোকে। কথাগুলো এতটাই কঠোর, এতটাই দৃঢ় ছিল যে আসফিয়া মুহূর্তের মধ্যে বুঝে গেল আজ আর কোনো নিস্তার নেই তাদের। তার আঙুলের বাঁধন আলগা হয়ে গেল, নিঃশব্দে ছেড়ে দিল মেহরিশের হাত, তবে যেখানে থেকে নড়ল না। পুনরায় ঘুরে তার ভাইয়ের দিকে ফিরে কিছু বলার জন্য উদ্যত হতেই মাঝপথে আসফিয়াকে থামিয়ে পুনরায় বলে উঠল পূর্ব, গলা দিয়ে যেন আর একটা ওয়ার্ডও বের না হয়। আই সেভ নো মোর ওয়ার্ড। আসফিয়ার আর সাহস হলো না এখানে দাঁড়িয়ে থাকার। ভাইয়ের আদেশ অমান্য করে না চাইতেও চলে গেল নিচে। যেতে বাধ্য হলো এক পর্যায়ে। তার ভাইকে যে ভীষণ ভয় পায় আসফিয়া, জমের মতো। সেই ভাইয়ের আদেশ না মেনে উপায় আছে? এদিকে মেহেরিশ নির্বিকার দাঁড়িয়ে রইল। ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে যে কিছুই যেন তার মাথায় ঢুকলো না মেহেরিশের। আসফিয়া এই লোকটার কথায় তাকে একা ফেলে চলে গেল কেন, তাও আবার নিজেদের বাড়িতে। মেহরিশ কিছুতেই মেনে নিতে পারছে না নিজের বাড়ির ভেতরেও কি একটা বাইরের লোককে এতটা ভয় পাওয়ার প্রয়োজন আছে, কিন্তু সে কিছুতেই এই অন্যায় মানবে না। শুধু আসফিয়া ভয় পেয়ে চলে গেছে বলে তাকেও এই লোককে ভয় পেতে হবে এমন কোনো কথা নেই। মেহরিশ পেছন ফিরে নিচে নামতে উদ্যত হলো, ঠিক তখনই ভেসে এলো দাঁত কিরমির করা পুরুষালী সেই কণ্ঠস্বর, তোকে যেতে বলেছি আমি। সরাসরি তুই সম্বোধন মেহরিশ কিঞ্চিত ভরকালো। এই লোক তো আস্ত এক বজ্জাত, বিনে পয়সা দাওয়াত খেতে এসে তাদের বাড়িতে থেকে উল্টো তাকেই তুই বলে সম্বোধন করছে। ভাগ্যিস লোকটা তাকে দুবার বিপদ থেকে রক্ষা করেছিল বলে, না হলে আজ তো মেহরিশ এই বেটা বজ্জাতকে ইচ্ছে মতো ধুয়ে দিত। হ্যাঁ, মনে মনে এইসব ভেবে কোনো রকম স্বাভাবিক কণ্ঠে শুধালো, আপনার সমস্যা কি? হ্যাঁ, কাউকে কিছু বলার আগে অন্তত মুখের ভাষা শিখে আসবেন। এভাবে তুই বলার সাহস পান কোথা থেকে? আমি কি আপনার আপন বোন নাকি বিয়ে করা বউ? মেহরিশের মুখে এহেন কথায় পূর্ব বিস্ময়ে দৃষ্টিতে চেয়ে রইল তার দিকে। অতঃপর ধীর পায়ে কয়েক কদম এগিয়ে এসে দাঁড়ালো একদম মেহরিশের সম্মুখে, যা দেখে মেহরিশের বুকটা আচানক যেন ধক করে উঠল। আরেকবার বলো তো, কি বললে? মেহরিশ খানিকটা অপদস্থ ভঙ্গিতে উপরে তাকালো। লোকটা এতই লম্বা যে তার সাথে কথা বলতে মাথা উঁচু করে তাকাতে হয় তাকে। অতঃপর মনে সাহস সঞ্চয় করে বলল, এখন ঠিক আছে শুনুন মেয়েদের, এখন ঠিক আছে শুনুন, মেয়েদের রেসপেক্ট করতে শিখুন। এভাবে কাউকে তুই বলে সম্বোধন করা মোটেও শোভনীয় দেখায় না। তোর কাছ থেকে পারমিশন নিতে কথা বলতে হবে আমাকে? নির্লিপ্ত ভঙ্গিতে পকেটে হাত গুজে বলল পূর্ব, আপনার সাথে কথা বলাই বৃথা। আপনি এখানে কেন? নিশ্চয়ই আসফিয়া দাওয়াত দিয়ে এনেছে, তাই না? একে তো বিনে পয়সায় দাওয়াত খেতে আসছেন, তার উপর আবার বাড়ির মেয়েকে এভাবে তুই তুকারি করছেন। সাহস তো কম নয় আপনার। পূর্ব ভেবাচাকা খেলো। এই মেয়ে বলে কি? হ্যাঁ, সে বাইরের লোক?
মেহেরিসের এই নির্বোধ মন্তব্য শুনে কপালে ভাঁজ পড়ল পূর্বের। অতঃপর সেই ভাঁজ স্থির রেখেই বলল, এটা তোমাদের বাড়ি? হ্যাঁ, এটা আমাদের বাড়ি, গলা উঁচিয়ে জবাব দিল শেহরিশ। তা এই বাড়ির মেয়ে হয়ে সামান্য একটা ক্যাফেতে ওয়েটারের কাজ করতে তোমার লজ্জা করেনি? মেহেরিস দমে গেল। সে তো ভুলে গিয়েছিল এই বিষয়। ইস, এখন যদি এই ব্যাটা সবাইকে বলে দেয় তখন? না মেহেরিস, তুই আপাতত চলে যা এখান থেকে। এই ব্যাটার বিশ্বাস নেই। মেহেরিসের এই ভাবনার মাঝে পূর্ব ফের বলে উঠল, তার মানে লজ্জা নেই? আর লজ্জা থাকলে কি মেয়ে ওয়েটারের কাজ করতে পারতে? তা ওখানে কাজ করার এক্সট্রা এক্সট্রা রিজনটা কি ছিল? ছেলেদের দেখে নিজের তৃষ্ণা মেটানো? কারণ বাড়িতে থাকলে তো আর সে চান্স নেই, তাই না? মেহেরিস ক্ষোভে ফেটে উঠল। পুরো দমে তেতে হিসিয়ে পড়ল, আপনার সাহস তো কম না? আমার সাথে এভাবে কথা বলার কোনো রাইট নেই আপনার। যার মন মানসিকতা যেমন, তার চিন্তাধারাও ঠিক তেমন, যেমনটা আপনার। একদম লো ক্লাস। বলেই পুনরায় চলে যাওয়ার জন্য উদ্যত হলো সে। এদিকে মেহেরিসকে পুনরায় নিজের কথা আগ্রহ করে চলে যেতে দেখে পূর্ব এতক্ষণ শান্ত থাকা মস্তিষ্ক পুনরায় চলচল করে জ্বলে উঠল রাগে। তৎক্ষণাৎ বড় বড় 2 কদম ফেলে এগিয়ে গিয়ে পেছন থেকে মেহেরিসের বাম হাতটি খপ করে ধরে মেহেরিসকে কিছু বলতে না দিয়েই এক প্রকার টেনে এনে আশফিয়ার রুমের ভেতর ঢুকে সজোরে দরজা এক লাথি মেরে লাগিয়ে দিল সেটা, যাতে বিকট এক শব্দের সৃষ্টি হয়। সাথে সাথে লক হয়ে গেল দরজাটা। মেহেরিস বাকরুদ্ধকর ও হতভম্ব দৃষ্টিতে চেয়ে আছে সামনে। কিছুক্ষণ আগে কি ঘটলো সমস্ত কিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে তার। এই ব্যাটার এত বড় সাহস! মানবতার খাড়িতে এতক্ষণ চুপ ছিল সে। রাগে ফেটে পড়ে মেহেরিস, ফের ফের করে বলল, আপনার সাহস তো কম না? সমস্যা কি আপনার? কোন সাহসে আমাকে টাচ করেছেন? মাথায় সমস্যা আছে পাগল? পূর্ব দরজা লাগিয়ে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ভাবলেশহীন ভাবে, বুকের সাথে হাত দুটো আড়াআড়ি ভাবে ভাঁজ করে রাখা। মেরিসকে হ্যাচকা টান দেওয়ায় আকস্মিক মাথার ওড়নাটা পড়ে গেছে, যাতে ঘন কালো লম্বা চুলগুলো দৃশ্যমান পূর্বের নিকট। তবে এত কিছুর পরও পূর্ব এভাবে ভাবলেশহীনভাবেই স্থির দাঁড়িয়ে থাকতে দেখে মেহেরিস আরও রেগে গেল। মাথায় যেন সত্য রক্ত গলগল করছে। পুনরায় তের বেরিয়ে গট গট করে বলল, অসভ্য লোক, কথা বলছেন না কেন? সরুন সামনে থেকে, যেতে দিন আমাকে, না হলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। অসভ্য! মেহেরিসের মুখে আকস্মিক নিজের সম্পর্কে খারাপ মন্তব্য শুনে পূর্ব শান্ত থাকতে পারল না যেন আর। মেহেরিসকে আবারও নিজের সাথে তর্ক করতে দেখে এবার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল পুরোপুরি। আকস্মিক একটানে মেহেরিসের ডান হাত ধরে দরজার সাথে চেপে ধরল সে। সাথে সাথে এক বিমর্ষ শব্দে আর্তনাদ করে উঠল মেহেরিস। আহ, ছাড়ুন। ব্যথায় চোখ দিয়ে অনর্গল পানি গড়িয়ে পড়তে লাগলো মেয়েটার। পোড়া হাতের উপর পূর্বের শক্ত আঙুলগুলো ঠিক পেরেকের মতো বিচ্ছে তার শরীরে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো মেহেরিস, কিন্তু পূর্বের বাঁধন ছিল অটুট, শীতল বরফের মতো নির্দয়, যাতে মেহেরিস টানা হিচড়ে করতে গিয়ে আরও ব্যথার সম্মুখীন হতে হচ্ছে তাকে। মেহেরিসের চোখ দিয়ে পানি পড়ছে। পোড়া হাতের ব্যথায় নড়াচড়া করাও বন্ধ হয়ে গেছে। নড়লেই লোকটা যে আরও জোরে চেপে ধরে তার হাতটা। জর্জেটের জামার কাপড়ের ঘষায় হাতটা বোধহয় ছিলে গেছে। চোখ মুখ খিচে বন্ধ করে দাঁত দিয়ে ঠোঁট দুটো চেপে ধরে রেখেছে সে। এদিকে পূর্ব মেহেরিসকে এভাবে কান্না করতে দেখে যেন আরও রেগে গেল। তীর তীর করে বেড়ে গেল তার রাগের মাত্রা। কোর্থে ফুঁসে উঠল সমস্ত শরীর। একটু আগেই তো প্রহরীর সাথে ঘেঁষে থাকতে মজাই লাগছিল, তখন কান্না করতে পারিসনি? আমি ধরতে এসে এত কষ্ট হচ্ছে তোর? ফুঁসতে ফুঁসতে একদমে কথাগুলো বলেই থামলো পূর্ব। মেহেরিস ফুঁপিয়ে উঠল আর ব্যথা সহ করতে না পেরে ফুঁপিয়ে কেঁদে কেঁদেই কোনো রকম বিড়বিড় করে আওড়ালো, আমার হাত হাত জ্বলে যাচ্ছে।
বলেই পুনরায় কেঁদে উঠল মেয়েটা। পূর্বর মস্তিষ্ক কিছুক্ষণের জন্য সঙ্গিত হয়ে রইল, যেন কিছু একটা ভাবতেই হাতের বাঁধন আলগা হয়ে এলো। হাত সরিয়ে আনতেই মেহেরিস তার অন্য হাত দিয়ে পোড়া হাতটা চেপে ধরল। তবে কাপড়ের আড়ালে থাকার দরুন দেখা গেল না হাতের ক্ষতর তীব্রতা সম্পর্কে, না কিছু বোঝা গেল। কান্নার পরিমাণ বাড়লো বইকি, কমলো না মেহেরিসের। পূর্ব এদিকে নিজের মাথার চুল নিজেই দু হাতে চেপে ধরল। শাহান, দরজা খোলো। ভিতরে কি করছো তুমি? মেহেরিসের কোনো ক্ষতি করবে না বলে দিলাম। দরজা খোলো বলছি। শাহান। দরজার অপর প্রান্ত থেকে রাবেয়া বেগমের ডাকে পূর্বর ধ্যান ভাঙল। এই সময়ে তার মায়ের উপস্থিতি যেন আগুনে ঘি ঢালার ন্যায় ঠেকলো তার নিকট। জমে যাওয়া রাগ ফের মাথাচাড়া দিয়ে উঠল, যাতে মেহেরিস করুণ স্বরে আর্তনাদ তার কাছে বিষাক্ত লাগলো। পুনরায় মেহেরিসের ওপর চোখ পড়ল তার। তৎক্ষণাৎ আবারও সেই পোড়া হাতটা এক হাতে চেপে ধরে অন্য হাতে মাথার ঘোমটা দেয়া ওড়নাটা মাথায় এলোমেলোভাবে পেঁচিয়ে দিতে দিতে হিসিয়ে পড়ল। তোর এই ওড়না, এই চুল কোনো পরপুরুষকে দেখানো যাবে না। যাবে না মানে যাবে না, কোনো দিনই না। যদি কোনো পরপুরুষের দৃষ্টি তোর এই চুলের ওপরে পড়েছে তো আই শাওয়ার, আমি আগুন লাগিয়ে দিব তোর এই চুলে। বলেই এলোমেলোভাবে মাথায় ওড়না পেঁচিয়ে দিতে দিতে ফের বলল, বাল, এটা মাথায় আটকাচ্ছে না কেন? এই বাল ঠিক কর, মাথায় দে ফার্স্ট। পূর্বকে মেহেরিসের নিকট আজ যেন পুরো উন্মাদ বলেই মনে হচ্ছে। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো এমন কাজ করতে পারে না বোধ হয়। তবে এই লোক যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ নয়, তা তার ব্যবহারে স্পষ্ট প্রকাশ পাচ্ছে। কিসের কথা? কিরে, কথা কানে যাচ্ছে না তোর? এক কাজ করি, চুলের সাথে তোর এই মুখটাও আগুন লাগিয়ে দেই। কি বলিস? এই মুখটাই যত নষ্টের মূল, যা দেখলে দিগ্বিদেবের শূন্য হয়ে পড়ে, প্রভ্রষ্ট হয়ে যায় বারবার। মেহেরিস ভয়ে নিজের ব্যথা ভুলে দু হাতে পূর্বর মাথায় চেপে ধরে রাখা ওড়না দ্রুত গতিতে ঠিক করে গায়ে পেঁচিয়ে রাখলো সেটা। মেয়েটার নিষ্পলক দৃষ্টি পূর্বতে আবদ্ধ, চোখ দিয়ে এখনো গড়িয়ে যাচ্ছে অশ্রু, তবে বিনা শব্দে। এই মুহূর্তে পূর্বকে তার কাছে খুব ভয়ঙ্কর লাগছে, যে সব কিছু করতে পারে নির্দ্বিধায়। হয়তো তাকে মেরে ফেলতেও দুবার ভাববে না এই লোক। শাহান, দরজা খোলো বলছি। মেহেরিস মা, তুই ঠিক আছিস তো? ভয় পাস না মা। শাহান, আবারও বলছি, আমার মেয়ের যদি কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে কিন্তু খুব খারাপ হবে। দরজা খুলো বলছি, না হলে কিন্তু দরজা ভেঙে ফেলবো। রাবেয়া বেগম অনবরত দরজায় আঘাত করে যাচ্ছেন, গলা কাঁপছে, কিন্তু দৃঢ়তায় এতটুকু ঘাটতি নেই তার। তবে দরজার ওপাশ থেকে কোনো সাড়া না পেয়ে বুকের ভেতর দুশ্চিন্তা কালো মেঘ ঘনিয়ে এলো তার। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। এবার কণ্ঠস্বর আরও কঠিন করে বললেন, শাহান, দরজা খোলো বলছি। শাহান। কথা শেষ করেই আবারও দরজায় সজোরে ধাক্কা দিলেন তিনি। কাঠের দরজা ধাক্কায় কেঁপে উঠল, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ এলো না। নিস্তব্ধতা যেন আরও শীতল, আরও আতঙ্কময় হয়ে উঠল। পাশেই দাঁড়িয়ে থাকা আশফিয়া অসহায় চোখে তাকিয়ে আছে। মেয়েটির শরীর থরথর করে কাঁপছে। রাবেয়া বেগম এবার তীব্র দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে কঠোর কণ্ঠে বললেন, আজ যদি মেহেরিসের কিছু হয়ে যায় তবে তোমাকে আর তোমার ভাইকে ছাড়বো না আমি। আসফিয়া, কে বলেছিল মেয়েটাকে এভাবে বাড়িতে আনতে? কেন আনলে? মায়ের রাগে কণ্ঠে আশফিয়া আরও সংকুচিত হয়ে গেল, শরীর নিস্তেজ হয়ে এলো যেন। এই তো কিছুক্ষণ আগেই নিচে নেমে মাকে দেখে ভয় আর দুশ্চিন্তায় সমস্ত ঘটনা খুলে বলেছিল সে। আর তখন থেকেই রাবেয়া বেগম রাগে তেতে উঠে এক প্রকার দৌড়ে উপরে চলে আসেন। বৌমা, মেয়েটার উপর এত রাগ দেখাচ্ছ কেন? আমি আগেই তো বলেছিলাম দাদা ভাইয়ের বিরুদ্ধে গিয়ে মেয়েটাকে এনো না। নিষেধ করেছিলাম, শুনলে না আমার কথা? একদিন না একদিন তো এমন হওয়ারই ছিল। এভাবে লুকিয়ে আর কতদিন রাখবে বলো? আশফিয়া
করুণ দৃষ্টিতে তার দাদার দিকে তাকালো। দাদার এহেন পক্ষপাতিত্ব কথায় সামান্য ভরসা খুঁজে পেল বটে, কিন্তু রাবেয়া বেগম এত সহজে দমবার পাত্রী নন। তিনি আবারও দরজায় আঘাত করলেন, এবার আরও জোরে করাঘাত করে তেতে গিয়ে করতেই থাকলেন। রুম জুড়ে বিরাজমান থমথমে নীরবতা, চারপাশের বাতাসও যেন ভারী হয়ে উঠেছে। এই অস্থির মুহূর্তের কাছে ক্লান্ত বিধ্বস্ত মেহরিশ অবশেষে নিজের ভার আর ধরে রাখতে পারল না। ধীরে ধীরে গড়িয়ে হাঁটু গেড়ে বসে পড়ল মেঝেতে। কান্নার দমকে গোটা শরীর কাঁপছে মেয়েটার, ব্যথায় হতাশায় আর্তনাদ করে ফুপিয়ে উঠছে ক্ষণে ক্ষণে। অবশেষে ভাঙা ভাঙা কণ্ঠে বিড়বিড়িয়ে বলল, কেন করছেন এমন আমার সাথে? কি আপনি? কি ক্ষতি করেছি আপনার? পূর্ব তখনও দাঁড়িয়ে, আগের মতোই স্থির নির্লিপ্ত। দরজার সাথে এতক্ষণ মেহরিশকে চেপে ধরে রাখা সে জায়গায় দুই হাত রাখা, দু হাত সেখানে রেখে খানিকটা ঝুঁকে আছে। তন্মধ্য মেহরিশের ভাঙা কণ্ঠ কর্ণগোচর হতেই মেহরিশের সামনে হাঁটু গেড়ে বসলো। এক নিঃশ্বাসে মেয়েটির ভেজা চোখে তাকিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, আমি কে? আমি তোর কে হই সেটা না হয় তোর সোকল্ড খালার কাছ থেকে জেনে নিস। কথাগুলো ছুড়ে দিয়েই হঠাৎই দরজাটা জোরে ঠেলে খুলে বাইরে বেরিয়ে গেল পূর্ব। আকস্মিক দরজা খোলাতে এক মুহূর্তের জন্য হতচকিয়ে হয়ে গেলেন রাবেয়া বেগম এবং উপস্থিত অন্যরা। নিজেকে সামনে নিয়ে দ্রুত মেহরিশের দিকে এগিয়ে এলেন তিনি। মেহরিশ এখনও হাঁটু গেড়ে বসে অবিরাম কাঁদছে, এক হাতে আরেক হাত শক্ত করে চেপে রেখেছেন, যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে। রাবেয়া বেগম কিছু একটা আঁচ করতে পেরে মেহরিশের কাছে গিয়ে বসলেন। মেয়েটাকে এভাবে এক হাতে অপর হাত চেপে ধরে রাখতে দেখে হাতার কবজির কাপড় সরিয়ে দিতেই সাথে সাথে শিউরে উঠলেন তিনি। হাতের অবস্থা দেখে দাঁতে দাঁত চেপে রাগে ফুঁসে উঠলেন তিনি। কোনো কিছু না বলে আর এক মুহূর্ত দেরি না করে বড় বড় কদম ফেলে বেরিয়ে এলেন ছেলের উদ্দেশ্যে। এদিকে পূর্ব নিজের রুমে ঢুকে পায়ের ওপর পা তুলে কাউচে বসে সিগারেট খাচ্ছে, যেন কিছুই হয়নি আর না সে কিছু করেছে। পূর্বকে এভাবে নির্বিঘ্নে বসে থাকতে দেখে রাবেয়া বেগম হুড়মুড়িয়ে সেখানে প্রবেশ করলেন। চেঁচিয়ে ছেলেকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তুমি আমাদের ছেলে তো দূর, আজ তোমাকে মানুষ বলতেও আমার বিবেকে বাজছে। এতটা এতটা পাষণ্ড নির্দয় কোনো মানুষ কিভাবে হতে পারে? কি করেছো তুমি মেয়েটার হাল দেখেছো একবারও? মায়ের কথা প্রতি উত্তর করলো না পূর্ব। এখনো আগের ন্যায় সিগারেট টেনেই যাচ্ছে। তার সামনে যে তার জন্মদাত্রী মা দাঁড়িয়ে, বোধ হয় সে কথা ভুলে বসেছে এই মানব। তুমি কোন সাহসে আমাদের বাড়িতে এসেছো? আমার মেয়ের সাথে এমন করার সাহস হলো কি করে তোমার? পূর্ব ধীর স্থিরভাবে হাতে ধরা সিগারেটের শেষ অংশ ফেলে দিল নিচে, অতঃপর পায়ের নিচে পিষে নিল সেটি। সাথে সাথে উঠে দাঁড়ালো সেখান থেকে, একদম মায়ের সম্মুখে এসে দাঁড়িয়ে নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটা আপনার বাড়ি নয়, এটা আমার বাবার বাড়ি। আর রইল কথা এই বাড়িতে থাকার, সেটা আপনার থেকেও এই বাড়িতে থাকার অধিকার আমার বেশি, বুঝেছেন মিসেস রাহেলা খাতুন? ছেলের এমন কথায় ভরকালো রাবেয়া বেগম কিঞ্চিত। এই ছেলের সাথে কথা বলে তিনি পারেন না খুনাক্ষরেও, কিন্তু হাত যে ছেলের অপরাধ আকাশচুম্বে। মেয়েটার হাতের অবস্থা বেশ নাজুক, ছেলে হলেও সে অন্যায়কে প্রশ্রয় দিবেন না কখনোই। আমরা তোমাকে আমাদের ছেলে মানি না। এই বাড়ি থেকে বের হও, তুমি এক্ষুনি বের হয়ে যাও আমাদের বাড়ি থেকে। আর কখনো আসবে না এখানে, আর না তোমাকে কোনোদিন আমাদের মেয়ের আশেপাশে দেখতে চাই। আর যদি কখনো আমার মেয়ের কোনো প্রকার ক্ষতি করার চেষ্টা করেছো তো ফলাফল খুব খারাপ হবে শাহান। এই লাস্ট ওয়ার্নিং দিলাম তোমাকে আমি। মায়ের কথায় বিদ্রূপ হাসল পূর্ব, অতঃপর আয়েশ ভঙ্গিতে নিজের বেডের উপর বসে এক হাত মাথার পেছনের দিকে চুল আয়েশ ভঙ্গিতে টেনে টেনে মায়ের দিকে চেয়ে বলল, তাহলে আজ থেকে এই বাড়িতে থাকা যাক। অনেকদিন যাবৎ নিজের এই বেডটাকে মিস করছিলাম। আজ থেকে এই বাড়িতে থাকবো আমি। এখন দেখি কিভাবে আপনি এই বাড়ি থেকে বের করেন।
রাবেয়া বেগম চমকে উঠলেন কিঞ্চিত সময়ের জন্য, তবে পরক্ষণই নিজেকে সামলে নিলেন। আর কোনো কথা না বলে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। এই ছেলের সাথে কথা বলতে আসাই যে ভুল ছিল তার, আর সব থেকে বড় ভুল ছিল এই ছেলেকে জন্ম দেয়া। নিস্তব্ধ রাতে ঘড়ির কাঁটার একঘেয়ে টিকটিক শব্দ জানান দিচ্ছে সময়ের প্রবাহমানতা। ঠিক 12টা বাজে। পূর্ব এতক্ষণ নিজের কক্ষে ছিল। মাস্টার বেডরুমের নীরব গাঢ়তা যেন তার নির্লিপ্ত অস্থিরতাকে এক প্রতিচ্ছবি। পুরো কক্ষ জুড়ে অ্যাশ কালারের আধিপত্য। দেয়াল থেকে শুরু করে ফার্নিচার, পর্দা, এমনকি বিছানার চাদরও যেন একই রঙের ধারাবাহিকতা রক্ষায় ব্যস্ত। সময়ের সঙ্গে সঙ্গে সেই গাঢ় রং যেন আরও বেশি চেপে বসেছে চারপাশে। এই বাড়ির সদস্যদের সংখ্যা হাতে গোনা কয়েকজন মাত্র, তাই এই জায়গায় সচরাচর কেউ আসে না। পূর্বের কক্ষে পা রাখার সাহস তো ভুলেও করে না কেউ। বেড সাইড টেবিলে রাখা আশট্রেতে স্ফুট হয়ে আছে সিগারেটের পুরো অংশ। শুধু সেখানেই নয়, বরং পুরো কক্ষ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সিগারেটের খোসা। ধোঁয়ার ঘ্রাণ এখনো ভাসমান পুরো রুম জুড়ে, যেন কক্ষের প্রতিটি কোণায় দীর্ঘশ্বাস ফেলছে এক অন্তর্গত ক্লান্তিতে। অডি কাউচের উপর বসে আছে চুপটি মেরে, পূর্ব ব্যালকনিতে দাঁড়িয়ে। মাত্রই রুমে ফিরে এসে দু হাতে পেঁচিয়ে নিল অডিকে। অতঃপর আকস্মিক বড় বড় কদমে বেরিয়ে এলো রুম থেকে। ক্ষুধা লেগেছে তার। আপাতত কিছু খাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হওয়া। তবে বাইরে বের হতেই চোখে পড়ল পুরো বাড়ির নিঃসঙ্গ নিস্তব্ধ রূপ। কোথাও কেউ নেই। এতক্ষণ যে কোলাহল, যে কৃত্রিম আলো ছিল, এখন তার বিন্দুমাত্র চিহ্নও নেই কোথাও। হঠাৎ কিছু একটা মনে পড়তে পুনরায় অডিকে কোলে নিয়ে বেরিয়ে এলো বাড়ির বাইরে। দরজার সামনে এসে দাঁড়াতেই চোখে পড়ল কেয়ারটেকার ছেলেটিকে। সে চেয়ারে বসে বসে ঝিমোচ্ছে, মাথাটা এদিকে কাত হয়ে আছে। পূর্ব কপাল কুঁচকে এগিয়ে গেল। সামনে দাঁড়িয়ে ভারী কণ্ঠে অজ্ঞতা প্রশ্ন ছুড়ল, বাড়ির সবাই কোথায়? গভীর রাতের নিস্তব্ধতায় পূর্বের কণ্ঠস্বর বজ্রপাতের মতো আছড়ে পড়ল ছেলেটির কানে। সে ধরফড়িয়ে উঠে দাঁড়ালো, চোখে মুখে ভয় তাড়াহুড়োয় নিজেকে সামলে শটান হয়ে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, জি স্যার, ম্যাডাম তো বাড়িতে নেই, অনেকক্ষণ আগেই বের হয়ে গেছেন। পূর্বের চোখ এক ধাপ সংকুচ হলো, কণ্ঠস্বর শীতল অথচ গম্ভীর। কোথায় গেছে? ছোট ম্যামের হাতের অবস্থা খুব খারাপ ছিল স্যার, সম্ভবত তাকে হাসপাতালে নিয়ে গেছেন। বড় স্যারও বাড়িতে এসেই সাথে সাথেই চলে গেছেন সবার সঙ্গে। এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো মুহূর্তের জন্যই। পূর্ব আর কিছু বলল না, কোনো প্রতিক্রিয়াও প্রকাশ করলো না। যেভাবে এসেছিল সেভাবেই নিঃশব্দে ফিরে গেল ভিতরে। এতে ছেলেটি যেন হাঁপ ছেড়ে বাঁচল। বুক ভর্তি ভয়কে ধীরে ধীরে নামিয়ে আনলো গলা পর্যন্ত। গম্ভীর শ্বাস নিয়ে ফিসফিস করে বলল, বাপরে। রাত গভীর হলেও ফ্ল্যাটের ভেতরে এক অদ্ভুত উষ্ণতা বিরাজ করছে। নরম আলোয় আবছা হয়ে আসা দেয়ালগুলো যেন এই মুহূর্তে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মেরিস থাকার অ্যাপার্টমেন্টে এখন উপস্থিত সবাই। রাবেয়া বেগম, আশফিয়া, প্রহর। আশফিয়ার বাবা ইতিমধ্যে চলে গেছেন নিজ বাড়িতে। মেরিসের হাতে নতুন করে ব্যান্ডেজ বাঁধা হয়েছে। ব্যথা আগের মতো নেই, মেডিসিন নেওয়ার অনেকটা কমে এসেছে তার পরিমাণ। বিছানার উপর চুপচাপ বসে আছে মেহেরিস, পাশে বসে আছেন রাবেয়া বেগম। মায়ের স্নেহ মেয়েটির লম্বা চুলগুলো খুব যত্ন করে বেঁধে দিচ্ছেন তিনি। প্রহর বসে আছে বসার ঘরে, শান্ত অথচ অপেক্ষারত ভঙ্গিতে। সবাই একসঙ্গেই চলে যাবে, তবে রাবেয়া বেগম রেখে যাবেন আশফিয়াকে। আজ রাতে সে এখানেই থাকবে। তবে এত কিছুর মাঝেও মেহেরিসের মন এখন অন্য কোথাও। নানান প্রশ্ন আঁকিবুকি করছে অভ্যন্তরে। মনের ভেতর হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। একটার পর একটা চিন্তা এসে আচ্ছন্ন করে ফেলছে তাকে। লোকটা যাওয়ার আগে ঠিক
কি বলে গেল? আচ্ছা, সে যা ভাবছে তা নয় তো? কিন্তু তাহলে আশফিয়া লোকটাকে শুধু ভার্সিটির বড় ভাই হিসেবে পরিচয় করাবে কেন? নিজের সন্দেহ দূর করার তীব্র আকাঙ্ক্ষা যেন আর সামলাতে পারল না মেহেরিশ। ছটফটিয়ে একরকম আকুপাকু করতে লাগলো সে। প্রশ্নটা না করা পর্যন্ত যে তার মন শান্ত হবে না জানে সে। অবশেষে সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে মৃদু কণ্ঠে বলে উঠল, আচ্ছা খালামণি, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবে না তো? রাবেয়া বেগম চুল বাঁধা থামালেন। মুহূর্তের জন্য স্থির হলেন তিনি। সম্ভবত তিনি বুঝতে পারছেন মেহেরিশ তাকে ঠিক কোন প্রশ্ন করতে যাচ্ছে। তবুও নিজেকে সামনে নিয়ে স্বাভাবিক কণ্ঠে আওড়ালেন, কি বলবি মা? বল, কি জানতে চাস? আজ আমি তোর সব প্রশ্নের উত্তর দিব। খালামণি, ওই লোকটা কে আর আমার সাথে এমন করলো কেন? জানো, এর আগেও লোকটা আমার সাথে খারাপ ব্যবহার করেছে। আমার মনে হয় উনি আমাকে সহ্য করতে পারেন না। বিশ্বাস করো, আমি আগ বাড়িয়ে কিছু করিনি কোনোদিনও। মেহেরিশের প্রশ্নে চুপ রইলেন রাবিয়া বেগমের ক্ষীণ কিছুক্ষণের জন্য। অতঃপর সামনে বসে থাকা আশফিয়ার দিকে ইশারায় তাকালেন। আশফিয়া মায়ের ইশারায় দেখে বুঝে নিল তার মা তাকে চলে যেতে বলছে। তাই বাধ্য মেয়ের মতোই সেখান থেকে নিঃশব্দে উঠে বেরিয়ে গেল রুম থেকে। অতঃপর রাবেয়া বেগম মেহেরিশের মুখোমুখি এসে বসলেন। মেহেরিশ হাত দুটো নিজের হাতের ভাঁজে নিয়ে বললেন, শোন মা, আমাদের জীবনে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় যেগুলো আমরা চাইলেই মাথা থেকে মুছতে পারি না, ভুলতে পারি না। এমন অনেক সম্পর্ক গড়ে ওঠে বা সৃষ্টি হয় যা আমরা চাইলেও এড়াতে পারি না, না সেই সম্পর্ক থেকে দূরে থাকতে পারি। তেমনই একটা সম্পর্ক আছে ওর সাথে আমার। ও আমার ছেলে পূর্ব। জানি না কোন পাপ করেছিলাম জীবনে, যার ফলস্বরূপ আল্লাহ আমাকে এমন একটা সন্তান দিয়েছেন। চাইলেও যে এই সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নিতে পারি না আমি। অতঃপর বড় একটা শ্বাস নিয়ে ফির বললেন, আমার ছেলে হিসেবে সম্পর্কে তোর বড় ভাই, এর থেকে বেশি কিছু না। আর রইল তোকে অপছন্দ করার বিষয়, সেটা তেমন কিছু না। ও জন্মগতই এমন। বড় হওয়ার সাথে সাথে যেন ওর পাগলামির মাত্রা আরও বেড়ে যাচ্ছিল। কিন্তু সবশেষে একটা কথাই বলবো, হি ইজ মেন্টালি সিক মামুনি। ওর কোনো কথাই কোনো দিন সিরিয়াসলি নেবে না তুমি, কেমন? আসলে ও কখন কাকে কি বলে, কখন কি করে, সেটা ও নিজেও জানে না। মেয়েরিশ রীতিমতো থমকালো। হতভম্ব দৃষ্টিতে চেয়ে রইল তার খালামুনির দিকে। অতঃপর আগ্রহী কণ্ঠে বলল, পূর্ব ভাই, তুমি সত্যি বলছো খালামণি? কিন্তু তাহলে ওনার ট্রিটমেন্ট করাচ্ছ না কেন তোমরা? ট্রিটমেন্ট করলে তো ঠিক হয়ে যেত ভাইয়া। কম চেষ্টা করিনি আমরা, অনেক চেষ্টা করেছি, তবে আমরা পারিনি ওর সাথে। যে নিজেই চায় এমন অস্বাভাবিক লাইফ ক্রিয়েট করতে, তাকে কিভাবে সুস্থ করব বলো? মেয়েরিশের কেন জানি না খুব খারাপ লাগলো পূর্বর জন্য। সম্পর্কে তো তার ভাইয়ের মতোই। আহা, লোকটার মাথায় সমস্যা দেখেই তো হুটহাট এভাবে রেগে যায়। বলে না পাগলে কি না করে, অথচ লোকটাকে দেখলে বোঝার উপায় আছে যে লোকটা আদৌ একটা পাগল। মনে হয় কোনো ফিল্মের হিরো। মেহেরিশের মায়া লাগলো বোধহয় লোকটার জন্য। হাতের কথা বেমালুম ভুলল দরদি মেহেরিশ। এর জন্যই বোধহয় আশফিয়া এভাবে পরিচয় গোপন করেছিল নিজের ভাইয়ের। সকালের সোনালি কিরণ জানিয়ে দিচ্ছে রাতের বিদায়ের কথা। প্রকৃতি যেন নতুন আলোয় ধুয়ে দিচ্ছে রাতের সমস্ত ক্লান্তি। রাবেয়া বেগম গত রাতেই ফিরে গিয়েছিলেন বাড়িতে। প্রহরও তার সঙ্গে গিয়েছিল। থেকে গিয়েছিল আশফিয়া। তবে যাওয়ার আগে মেয়েকে বারবার করে বুঝিয়ে গিয়েছেন যেন মেহেরিশ দেখভাল কোনো অবহেলা না থাকে। সেই আশ্বাসেই তিনি ফিরছিলেন বাড়িতে। বহুদিন পর স্বামীর সান্নিধ্য থাকার দায় তাকে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য করেছিল। না হলে হয়তো তিনি থেকে যেতেন মেহেরিশের পাশে। গতরাতে আশফিয়া মেহেরিশের সঙ্গেই ঘুমিয়েছে। বারবার মেহেরিশের কাছে ইনিয়ে বিনিয়ে ক্ষমা চেয়েছে মেয়েটা। খুলে বলেছে সমস্ত কথা। তবে মেহেরিশ উল্টো আশফিয়াকে বুঝিয়েছে এতে তার কোনো দোষ নেই। ভয় পাওয়াটা স্বাভাবিক, বিশেষ করে যখন সেই ভয়ের প্রত্যক্ষ কারণ তার ভাই পূর্ব। কিন্তু আজকের সকালটা যেন একদম আশফিয়ার জন্য অশুভ।
তার কলেজে আজ ক্লাস টেস্ট, তাই তড়িঘড়ি করে বেরিয়ে পড়তে হয়েছে বাড়ি থেকে। এর মাঝে হঠাৎ গাড়ি নষ্ট হয়ে যায়। রাস্তার পাশে দাঁড়িয়ে বিরক্ত মুখে অপেক্ষা করছে আশফিয়া। ড্রাইভার গাড়ির সমস্যা বোঝার চেষ্টা করছে। আশফিয়া একবার নিজ গাড়ির দিকে, অতঃপর রাস্তার অপর পাশে তাকাচ্ছে। কোনো খালি ট্যাক্সি পাওয়া যায় কিনা সেটা খুঁজছে তার অনুসন্ধানী চোখ। তবে আশেপাশে কিছুই নেই, আর না কোনো ট্যাক্সি। ঠিক সেই মুহূর্তে হঠাৎ ঝড়ের গতিতে একটি বাইক তার পাশ দিয়ে ছুটে গেল। বাতাসের তীব্র ঝটকায় আশফিয়ার চোখ মুখ কুঁচকে ফেলল। ক্ষণিকের অন্য বিরক্তি ফুটে উঠল তার চোখে মুখে। মনে মনে বাইক চালকের প্রতি ঝাঁঝালো কিছু মন্তব্য ছুড়ল আশফিয়া। এভাবে পাগলের মতো বাইক চালায় কেউ? এর মাঝেই বাইকটি কিছু দূর গিয়েই আচমকা ব্রেক কষে থেমে গেল। তারপর ঠিক যেন সময়টা উল্টে পথে ফেরানোর মতো করে পেছন ফিরে এলো এবং একদম তার সামনে এসে দাঁড়ালো। আশফিয়া হতবাক। এই লোক কি তার মনে মনে দেয়া গালিগুলো শুনে ফেললো নাকি? মনে মনে নিজের বিরক্ত লুকিয়ে দ্রুত অন্যদিকে তাকালো, যেন সে কিছুই দেখেনি। আর তার একমাত্র লক্ষ্য এখন কোনো খালি ট্যাক্সি খুঁজে পাওয়া যায় কিনা দেখা। কিন্তু ঠিক তখনই এক পরিচিত ভারী পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসলো তার কানে। আরে আশফিয়া, এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছো কেন? চমকে উঠল আশফিয়া। ধীরে ধীরে চোখ তুলে তাকাতেই দেখলো বাইকে থাকা মানবটি মাথা থেকে হেলমেট খুলে ফেলেছে। উজ্জ্বল আলোয় জলমলে সিল্কি চুলগুলো বাতাসে উঠছে, যার সাথে ভেসে উঠল সেই চেনা মুখ। এক মুহূর্তের জন্য থমকে গেল আশফিয়া। তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি আর কেউ নয়, বরং তন্ময় ভাই। তার দৃষ্টি না চাইলেও মুগ্ধতায় আটকে গেল সামনের মানবটির মাঝে। তন্ময় এক হাতে হেলমেট ধরে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তন্ময়ের আচমকা উপস্থিতি যেন আশফিয়ার ভাবনাগুলোকে এক ঝটকায় ওলট পালট করে দিল। কোথায় হারালে আশফিয়া? এখানে দাঁড়িয়ে কি করছো? কোথাও যাবে? তন্ময়ের আকস্মিক এহেন ভারী কণ্ঠস্বর মেয়েটাকে পুনরায় বাস্তবে ফিরিয়ে আনলো। কিছুটা আমতা আমতা করে উত্তরে পড়ল, জি, আসলে ভাইয়া গাড়ি নষ্ট হয়ে গেছে, ক্লাসে খুব দেরি হয়ে যাচ্ছে, টেস্ট আছে আজ। তন্ময় চোখ ঘুরিয়ে দেখলো গাড়ির ড্রাইভার ব্যস্তভাবে কিছু একটা ঠিক করার চেষ্টা করছে। তবে তার মুখের অস্বস্তি বলে দিচ্ছে সমস্যার মূলে পৌঁছানো তার পক্ষে সম্ভব হচ্ছে না। এর মাঝে আকস্মিক আশফিয়া মুহূর্তে দ্বিধা কাটিয়ে আচমকাই বলে ফেলে, তন্ময় ভাই, আমাকে একটু কলেজে নামিয়ে দিবেন? সত্যি অনেক দেরি হয়ে গেছে, না হলে বলতাম না। তন্ময় কিছু বলল না, পুনরায় বাইকে এসে বসলো। আশফিয়ার মন ক্ষুণ্ণ হলো। জানতো লোকটা তাকে নিবে না সাথে করে, তবুও যে কেন বলতে গিয়েছিল কে জানে। এর মাঝেই তন্ময় তার মাথা থেকে হেলমেট খুলে আশফিয়ার দিকে বাড়ি দিয়ে বলল, এটা পরে নাও, না হলে তোমার কিছু হয়ে গেলে তোমার ভাই আস্ত রাখবে না আমাকে। আশফিয়া বিস্মিত হয়ে তাকিয়ে রইল। এত সহজে রাজি হয়ে গেল? ছোটবেলা থেকেই তন্ময়কে সে চেনে, তবে কখনো তার সামনে গিয়ে কথা বলার সাহস হয়নি অমন করে। সাব্বিরের মতো হাসি খুশি নয় তন্ময়, বরং তার ঠিক উল্টোটাই, অনেকটা তার ভাইয়ের স্বভাবের এই লোক। আশফিয়া দ্বিধা কাটিয়ে হেলমেট হাতে নিল। মাথায় পড়তে গিয়ে আচমকাই তার নাকে এলো এক মিষ্টি গ্রান। এই হেলমেট তো এতক্ষণ তন্ময়ের মাথায় ছিল। আচ্ছা, তন্ময় ভাই কি শ্যাম্পু ব্যবহার করে? কোনো ব্র্যান্ডের? মনে মনে প্রশ্ন এলেও মুখ ফুটে কিছু বলতে পারল না সে। ইতিমধ্যে বাইকের ইঞ্জিন গর্জে উঠল, আর পরক্ষণেই ঝড়ের গতিতে ছুটতে চলল বাইকটি নিজ গন্তব্যে। এসে গেছে আশফিয়া, নামো। আশফিয়া হতবাক হয়ে সামনে তাকালো। এত তাড়াতাড়ি পৌঁছে গেল? মাত্রই তো উঠলো বাইকে, এত জলদি পৌঁছে গেল কেন জানি না। আশফিয়ার মনে মনে প্রশ্ন জাগলো, ইস, যদি পথটা আরেকটু দীর্ঘ হতো তাহলে কি এমন ক্ষতি হতো? ধীর পায়ে বাইক থেকে নামলো সে। মাথার হেলমেট খুলে তন্ময়ের দিকে তাকিয়ে দিয়ে এক অদ্ভুত কৌতূহল নিয়ে হঠাৎ বলে উঠল, আচ্ছা তন্ময় ভাই, আপনি কোন ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করেন? আশফিয়ার প্রশ্নে তন্ময় থমকে গেল, চোখে এক ঝলক বিস্ময়ের ছায়া। তবে মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে মুচকি হাসল সে। হেলমেটটা হাতে নিয়ে বাইক স্টার্ট করতে করতে বিড়বিড় করে বলল, এটা তোমার ভাই ইউজ করে। আশফিয়া চোখ কুঁচকালো। আজব,
তার ভাই কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করে সেটা সে জানবে কি করে? তার ভাই তো মাঝে মধ্যে বাসা আসে, তাহলে সে কিভাবে জানবে? সে তন্ময় গতি বাড়িয়ে বাইক নিয়ে ঝড়ের মতো মিলিয়ে গেল রাস্তায়। মুহূর্তেই চলে গেল আশফিয়ার দৃষ্টি সীমার বাইরে। মেহেরিশ বসে আছে বসার রুমে, হাতে গরম ধোয়া ওঠা কফির মগ, দৃষ্টি নিবদ্ধ টিভির স্ক্রিনে, যেখানে সালমান খানের ভীর মুভি চলছে। জেরিন খান তার ভীষণ প্রিয়। বিশেষত এই মুভিতে মেয়েটিকে সত্যি রাজকন্যার মতোই লাগে। তবে সালমান খানকে ডাকাতের মতো মোটেও মনে হচ্ছে না, বরং তার চেয়ে বেশি রাজপুত্র সুলভ ঠেকছে তার নিকট। মুভির ব্যাকগ্রাউন্ডে বাজছে সুরিলি আখিও লাভালাভে গানটি। এক দৃষ্টিতে মেহেরিশ মুগ্ধ হয়ে শুনছে সেটা, কিন্তু ঠিক তখনই মোবাইলের রিংটং বিরক্তির ছোঁয়া এনে দিল তার মনোযোগ। ব্যাঘাত ঘটল মুভি দেখায়। বিরক্তির সুরে মুখে ফুটে উঠলেও ফোনের স্ক্রিনে চোখ রাখতেই দেখল ম্যানেজার নামে সেই সেভ করা নম্বর থেকে কল আসছে। গতকাল ক্যাফে যাওয়া হয়নি, আজও যায়নি সে, হয়তো সেই কারণেই ফোনটা এসেছে। হালকা নিঃশ্বাস ফেলে কল রিসিভ করতে ওপাশ থেকে সাথে সাথে ম্যানেজার উৎকীর্ণ কণ্ঠ ভেসে এলো। হ্যালো, জানি তোমার হাতের অবস্থা এখন পুরোপুরি ভালো হয়নি, কিন্তু তবুও কল করতে বাধ্য হলাম। খবর পেয়েছি আজ আমাদের ওয়ানাদের ছেলে আসছে ক্যাফেতে। যেহেতু সব দেখাশোনা আমিই করি, তাই আজ অন্তত সবাই উপস্থিত থাকলে ভালো হয় আর কি। না হলে বুঝতেই পারছো, কোনো সমস্যা হলে সব দোষ আমার ঘাড়ে এসে পড়বে। যদি সম্ভব হয় অন্তত কিছুক্ষণ এসে থাকো, পরে চাইলে চলে যেও। মেহেরিশ এক মুহূর্ত দেরি করলো না, কফির মগ টেবিলে নামিয়ে রেখে ধীর কণ্ঠে বলল, সমস্যা নেই ভাইয়া, আমি এখনই রওনা দিচ্ছি। ওপাশ থেকে যেন হালকা স্বস্তির নিঃশ্বাস ফেলল ম্যানেজার। আর মেহেরিশ কোনো দ্বিধা না করে দ্রুত তৈরি হতে উঠে দাঁড়ালো। সময় নষ্ট না করে দ্রুত পোশাক বদলে নিল মেহেরিশ। এরপর অভ্যাসবশত ধীর স্থির হাতে হিজাব পেঁচিয়ে নিল মাথায়। আয়নার সামনে এক ঝলক নিজেকে দেখে নিল সে। এরপর ব্যাগ কাঁধে ঝুলিয়ে দ্রুত দরজা খুলে বেরিয়ে এলো বাসা থেকে। নিচে নেমেই ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে একটি ট্যাক্সির জন্য অপেক্ষা করতে লাগলো। ইতিমধ্যে পেয়েও গেল। দেরি না করে দ্রুত ভেতরে উঠে বসলো। উদ্দেশ্য আপাতত ক্যাফেটেরিয়া। কিছুক্ষণের মধ্যেই মেহেরিশ এসে পৌঁছালো কাঙ্ক্ষিত জায়গায়। তবে আকস্মিক ক্যাফের সামনের লোকটিকে দেখে চোখ বিস্ময়ে বড় হয়ে গেল তার। ক্যাফের এক কোণে ব্লু ফর্মাল স্যুট পরিহিত এক সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে, চুলগুলো নিখুঁতভাবে জেল দিয়ে সেট করা, হাতে ব্র্যান্ডেড ঘড়ি। মেয়েরই শতবম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল সেথায়। বারবার চোখের পলক ফেলল নিজেকে নিশ্চিত করতে যে এটা কি তার দৃষ্টিভ্রম নাকি বাস্তব। সত্যি কি এই মানুষটা এখানে? ঠিক তখনই ম্যানেজার এগিয়ে এসে তার সামনে দাঁড়ালো। মেরিসের দিকে ইশারা করে বলল, জি স্যার, হেয়ার ইজ সি। ওর কথাই বলেছিলাম আমি। ম্যানেজারের কথার সঙ্গে সঙ্গে সেই অপরিচিত অথচ চিরচেনা মানুষটি মেহেরিসের দিকে তাকিয়ে যেন সমান বিস্মিত হলো। চোখে স্পষ্ট চমক। সেই চমকের রেশ টেনেই অবাক চোখে চেয়ে মেহেরিসের উদ্দেশ্যে বলল, হোয়াট এ সারপ্রাইজ মেহেরিশ, তুমি এখানে? আচমকা নিজের নাম শুনে যেন ঘোর কাটল মেহেরিসের। এক দণ্ড জড়তা কাটিয়ে অস্পষ্ট স্বরে বিড়বিড় করে বলল, এটা কি সত্যি আপনি আদ্রাজ ভাই? আদ্রাজ মুচকে হাসল। মেয়েটার এই অভিব্যক্তি তার চির পরিচিত। তাকে দেখলেই কেন যেন মেহেরিশ এমন বিরূপ হয়ে যায় বোঝে না সে। অতঃপর সামনে এগিয়ে সে মৃদুস্বরে বলল, হ্যাঁ, আমার ভূত। তা তুমি এখানে কেন? এখানে কাজ করো তুমি, অথচ আমাকে একবার জানালেও না। মেহেরিশ থতমত খেয়ে গেল। এতক্ষণে উপলব্ধি করলো এই ক্যাফের মালিক আসলে আদ্রাজ। লজ্জায় মাথা নিচু করে ফেলল সে। এতদিন যে মানুষটাকে সে কল্পনার আড়ালে রেখেছিল, সেই মানুষটার সামনে এভাবে অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকা ভাবতেই তার গাল লাল হয়ে উঠল। আদ্রাজ হাসল, তবে কটাক্ষ নয়, বরং একরকম মুগ্ধতায় ছোঁয়া দিল তাতে। আহ, লজ্জা পেও না, কোনো কাজই ছোট না, বুঝলে? আমি শুধু অবাক হয়েছি এইটা ভেবে যে তুমি কাজ। বাই দ্য ওয়ে, তোমার কফির খুব প্রশংসা করছি কিন্তু ম্যানেজার। মেহেরিশ নরম স্বরে বলল,
মানে ওই একটু আধটু পারি আর কি। কথা বলার এক পর্যায়ে হঠাৎ আদ্রাজের চোখ পড়ে মেহেরিসের ব্যান্ডেজ করা হাতের ওপর। তৎক্ষণাৎ কৌতূহল দৃষ্টিতে প্রশ্ন ছুড়ে পড়ল। হাতে কি হয়েছে তোমার? আঘাত পেলে কি করে? দেখি হাতটা দাও তো। বলেই মেহেরিসকে কিছু বলতে না দিয়ে মেহেরিসের ব্যান্ডেজ করা হাতটা নিজের এক হাত দিয়ে ধরে দেখতে লাগলো আদ্রাজ। মেহেরিস অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে, বারণও করতে পারছে না লোকটাকে। কেন জানি না এই লোকটার সামনে থাকলে সব কিছু ভুলে বসে মেয়েটা, হারায় নিজের অস্তিত্ব। মেহেরিস চেয়ে আছে আদ্রাজের মুখপানে, তবে ঠিক তার থেকে কিঞ্চিত দূরে রাস্তায় কালো রঙা বাইক থাকা মানবটির যেন এসব দৃশ্য পছন্দ হলো না। এই তো একটু আগেই নিজের মতের বিরুদ্ধে গিয়েও ছুটতে গিয়েছিল মেহেরিসের থাকা সেই অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে। কেন গিয়েছিল কারণ তারও অজানা। তবে সেখানে গিয়ে সুফি মেয়েটার কাছ থেকে জানতে পারলো মেহেরিস একটু আগেই বেড়েছে কোথাও একটা, আর সাথে সাথে সেখান থেকে বের হয়ে আসে সে। মায়ের কাছ থেকে শুনেছিল মেয়েটার হাতের অবস্থা বাকি বেশ নাজুক। তাহলে এই অসুস্থ শরীরে কোথায় গেল মেয়েটা? কলেজেও খবর নিয়ে এসেছে সে, সেখানেও যা পায়নি তাকে। তার মাঝে আচমকা রিজভির কথা মাথা ভেসে আসতেই নিজের অজান্তেই হন্য হয়ে খুঁজতে লাগলো মেয়েটাকে। পথিমধ্যে দেখা হয় সাব্বিরের সঙ্গে। বন্ধুর পেছন পেছন ছুটতে আসে সাব্বিরও। হেলমেটের আড়ালে লোকটার চেহারা দেখে বোঝার উপায় নেই লোকটার ভিতরে সৃষ্টি হওয়া প্রতিক্রিয়া সম্পর্কে। সেই বাইকের সাথে আরেকটা বাইক থামানো, সাথে থাকা সেই বাইকে সাব্বির বসে আছে। পূর্বকে আকস্মিক ক্যাফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে থেমে যায় সাব্বিরও। হেলমেটের ভেতর থেকেও পূর্বর দৃষ্টি লক্ষ্য করে তাকালো সীমানা বরাবর। সাথে সাথে ভেসে আসলো মেহেরিস আর আদ্রাজের সাথে হাসাহাসি করা সেই দৃশ্য। নিজের অজান্তেই সাব্বিরের মুখ ফসকে বলে ফেলল, আরে এটা সেই দিনের সেই কপি সুন্দরী মেয়েটা না? ওই যে হাতেও ব্যান্ডেজ দেখা যাচ্ছে, তবে সাথে ওটাকে। এরপর একটু থেমে কিছু একটা ভেবে পুনরায় গটগট করে বলে উঠল, মেয়েটার বয়ফ্রেন্ড মেবি, তাই না রে পূর্ব?